নমস্কার, কৃষি জগৎ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, ভারতের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। বর্তমান ভারত সরকার 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং এই উদ্দেশ্য নিয়েই পাশ হয়েছে 3টি কৃষি বিল। এই 3টি কৃষি বিল নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান এবং সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর পি চৌধুরী। নমস্কার। নমস্কার। আমাদের সাথে উপস্থিত আছেন আরেকজন সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, উনি হচ্ছেন ইজাফুল আহমেদ সাহেব। আপনাকে নমস্কার, স্বাগত জানাচ্ছি। আচ্ছা চৌধুরী বাবু, প্রথম প্রশ্ন আপনাকে করতে চাই, এই যে 3টে কৃষি বিল পাশ হলো, এ সম্পর্কে আমাদের কৃষক ভাইদের যদি একটু বিস্তৃত বলেন। আমাদের জাতীয় সরকার যে 3টি বিল পাশ করেছেন তার মধ্যে 3টি বিল হলো কৃষি পণ্য লেনদেন এবং বাণিজ্য, এবং দ্বিতীয় বিলটি হলো কৃষকদের উৎপাদিত পণ্যের নির্দিষ্ট দাম এবং তাদের সুরক্ষা এবং ক্ষমতায়ন করা এবং অত্যাবশ্যকীয় পণ্য আইন। এই 3টি আইন আমাদের জাতীয় সরকার প্রণয়ন করেছেন এই উদ্দেশ্যে যে কৃষকদের আয় 2022 সালের মধ্যে যাতে দ্বিগুণ করা যায়, সেই উদ্দেশ্যে এই 3টি বিল করেছেন। আচ্ছা, তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলছেন যে এই কৃষি বিল পাশ হওয়ার পর কৃষকরা মুক্ত হয়ে যাবে, তাদের আর্থিক সুবিধে হবে এবং তারা সরাসরি বিভিন্ন জায়গাকে বিক্রি করতে পারবে তাদের ফলমূল শাকসবজি। তো এটা ছোট ছোট কৃষকদের ক্ষেত্রে কি করে সম্ভব বলে আপনার মনে হয়? এটা এভাবে সম্ভব, স্বাধীনতার পর যে আমাদের যে কৃষি ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাতে কৃষকরা তাদের পণ্য এপিএমসির থ্রুতে মান্ডিতে বিক্রি করতেন, কিন্তু এই ব্যবস্থা মান্ডিতে বিক্রি করতে গেলে একটা লাইসেন্স রেজিস্ট্রেশন নিতে হতো, আর এই রেজিস্ট্রেশন নেওয়ার জন্য তাদেরকে 2 থেকে 8.5% ট্যাক্স দিতে হতো মান্ডি ট্যাক্স হিসেবে। আর এখন এই বিল প্রণয়ন হবার ফলে ওরা কি করতে পারবে, ওদের উৎপাদিত ফসল মান্ডির বাইরে যে কোনো জায়গায়, হয় খামার থেকে হয় ডাইরেক্ট নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারবেন তাদের নির্দিষ্ট করা রেটে, এছাড়া মানে তাদের যে উৎপাদিত পণ্য তার চেয়ে বেশি দরে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন। আর এর আগে ব্যবস্থা ছিল যে মানি ল্যান্ডার্সরা এবং ট্রেডার্সরা ওরা যেভাবে এপিএমসির থ্রুতে যে বাজারকে কন্ট্রোল করতেন, তার মধ্যে এজেন্ট, মার্কেটিং এজেন্টরা একটা কমিশন পেতেন, সেই কমিশনটা এই সিস্টেমে উঠে যাবে। আচ্ছা আহমেদ সাহেব, এই যে প্রধানমন্ত্রী বলছেন যে সবার লাভ হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা এই বিল পাশ হওয়ার পর আন্দোলন শুরু করেছেন। তো সেই আন্দোলন ওরা কিসের জন্য করছেন এই কৃষকরা? আচ্ছা, আমি তার আগে অলপ কিছু আমার ইম্পৰ্টেণ্ট এগ্ৰিকালচাৰ ইনফৰমেশ্যন আমি আপোনাক জনাব বিচাৰিছোঁ। যে আমি জানো যে ভাৰত এখন কৃষি প্ৰধান দেশ, আমাৰ 70% আমাৰ এগ্ৰিকালচাৰৰ ওপৰত ডিপেণ্ড কৰে আমাৰ কৃষক ৰাইজ। আচ্ছা, আৰু মানে এপ্ৰক্সিমেটলি আপোনাৰ 91 কৰোৰ মানে জনসংখ্যা আমাৰ কৃষিৰ ওপৰত নিৰ্ভৰশীল হয়। এই 91 কৰোৰ জনসংখ্যাৰে 82% আছে আপোনাৰ মাৰ্জিনেল আৰু স্মল ফাৰ্মাৰ্ছ, মিনছ যিখন ফাৰ্মাৰ্ছৰ আপোনাৰ ল্যান্ড হোল্ডিং বিলো 2 হেক্টৰছ। তো এইটাৰ জন্যে আমাৰ ভাৰতবৰ্ষৰ কৃষি মানে আমাৰ ভাৰত চৰকাৰে কি কৰিছে যে যেটা স্মল আৰু মাৰ্জিনেল ফাৰ্মাৰ আছে এইটাৰ ইনকামটা দ্বিগুণ কৰাৰ জন্যে ভাৰত চৰকাৰে 3টা বিল এইটো পাছ কৰিছে। তো এইটাৰ মানে আমাৰ যেটা স্মল ফাৰ্মাৰ আছে এটা উদ্দেশ্য মানে ইনকামটা কেনেকৈ দ্বিগুণ কৰিব, তো সেইটাৰ জন্য কি কৰিছে বিভিন্ন ধৰণৰ স্কিম লঞ্চ কৰিছে গভৰ্ণমেণ্টে। সো এইটা যে আমাৰ এটা যেটা আপনি কৈছে যে পাঞ্জাব আৰু হাৰিয়ানাত আন্দোলন শুরু হয়েছে, এইটা একটা আছে কি আমার এই ভারতবর্ষ যেটা গ্রিন রেভলিউশন হয়েছিল 1960 সেইটার সময়তে কি হয়েছিল এপিএমসি যেটা আছে এগ্রিকালচার প্রডিউস মার্কেট কমিটি, সেইটার সময় এটা প্রিভিলেন্ট আছিল, মেসিভ মানে এটা ইম্প্যাক্ট আছিল এগ্রিকালচারের উপর। আর সেইটার সময় কি হয়েছিল এপিএমসি যেটা গুরুত্বটা বহুত আছিল, আর সেইটার কারণে কি হয়েছিল ফার্মার্সে বহুত বেনিফিটেড হয়েছিল সেইটার সময়ত। কিন্তু লাহে লাহে আপনার লাস্ট আপনার 1918 ইয়ার্সত এপিএমসির যেটা গুরুত্বটা না এটা কমি গৈছে, কার্টেলাইজেশন যেটা কয় আপনার, যেটা মানে কি মানি লেন্ডার্স। তো এটা কৃষকৰ মানে লস হৈছে, কৃষকে যেটা উৎপাদন কৰিব
সেইটা ধরনের মানে যেটা বিচারে প্রাইসটা মানে সেখানে হলো কমিশন এজেন্ট, যে মান্ডিতে যে কমিশন এজেন্ট, ওরা একটা সময় কি করলো, মার্কেটকে ডমিনেট করার চেষ্টা করলো। ওরা কি করলো, নিজেদের মধ্যে কৃষকরা নিজেদের মধ্যে ডিসাইড করে নিল যে আমরা অমুক দাম হলে নেব, না হলে নেব না। তাতে কি হলো, কমিশন এজেন্টরা দাম ফিক্স করা শুরু করে দিল। মধ্যস্থতাকারী আগে দাম ফিক্স করতে হবে। সেই ফিক্স করার পরে হলো লাভটা মধ্যস্থতাকারী কমিশন পেত, যার ফলে যে নির্দিষ্ট মূল্য কৃষকরা পেত না, এবং নির্দিষ্ট মূল্য না পাওয়ার ফলে অনেক সময় ওদের উৎপাদিত ফসলের যে খরচ গেছে তার চেয়েও কম পেত। আর যার ফলে মান্ডি ব্যবস্থায় কি হলো, ওদের মান্ডি ব্যবস্থা ইনাম প্রথা চালু আছে, ইলেকট্রনিক ট্রেডিং চালু আছে, কিন্তু সারা ভারতবর্ষে এপিএমসি যখন 1965-এ গঠন হলো, তাতে বলা ছিল যে ন্যাশনাল ফার্মার্স কমিশন বলেছিল সারা ভারতবর্ষে যদি মান্ডি সিস্টেম, এপিএম সিস্টেম সাকসেস করতে হয়, তাহলে এভরি 5 কিলোমিটারের মধ্যে একটা এপিএমসি গঠন করতে হবে, মান্ডি গঠন করতে হবে। মান্ডিতে ডাইরেক্ট সরকারি কন্ট্রোল থাকবে, মান্ডিতে বিক্রি করতে গেলে লাইসেন্স করতে হবে, রেজিস্টার্ড হতে হবে, কিন্তু তার মারফত কি করতে হবে, মান্ডির হতে এপিএমসিকে 2 থেকে 8.5% ট্যাক্স দিতে হবে। তাতে এই প্রবলেমটা হচ্ছিল যে সারা ভারতবর্ষে মাত্র 7,000 মান্ডি ছিল, এবং ভারতবর্ষে শুধুমাত্র এই ব্যবস্থাতে 4% কৃষকরা এই মান্ডি ব্যবস্থার, কারণ কি এই বিল পাস হওয়ার আগে শুধুমাত্র 6% এমএসপি পেত, 6% ফার্মার্স এমএসপি সুবিধা পেত। এই রিপোর্ট যে 6% পেত এবং 94% যে এটা এনএসও রিপোর্টে উল্লেখ আছে 2012-13 অবধি 6% ফার্মাসিক্যালি এমএসপি সুবিধা পেত, এবং 94% বেশিরভাগ ফার্মাসি পাঞ্জাব এবং হরিয়ানা এবং উত্তরপ্রদেশের। সেই কারণে তাদের মধ্যে অমূলক একটা ধারণা তৈরি হয়েছে যে এপিএমসি যদি আমাদের এই বিল ইমপ্লিমেন্ট হয়ে যায়, তাহলে আমাদের যে মান্ডি সিস্টেম সেটা উঠে যাবে, এবং ভাবছিল যে ওরা এমএসপি, কিন্তু প্রধানমন্ত্রী ওনার ভাষণে বলেছেন মান্ডি সিস্টেমও থাকবে এবং সহায়ক মূল্য, ন্যূনতম সহায়ক মূল্যও থাকবে। পাশাপাশি এই বিল অনুপাতে কৃষকরা তাদের মান্ডির বাইরেও বিক্রি করতে পারবে। এখানে একটা উল্লেখ করার প্রয়োজন যে এপিএমসি সিস্টেম সারা ভারতবর্ষে, যে নর্থ ইস্ট আমাদের উত্তর পূর্বাঞ্চলে, যে ন্যাশনাল ফার্মার্স কমিশনে উল্লেখ ছিল যে প্রত্যেকটা এপিএমসি 5 কিলোমিটার অন্তর অন্তর হতে হবে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে উত্তর পূর্বাঞ্চলে 11,215 কিলোমিটারের মধ্যে একটাই মাত্র মান্ডি আছে, মেঘালয়। এছাড়াও বিভিন্ন জায়গায় যে মান্ডি সিস্টেমে যে কৃষকরা মাত্র 4% কৃষক তাদের পণ্য মান্ডিতে নিয়ে যেতে পারে, আর এত দূর হওয়াতে তাদের নিয়ে যাওয়ার খরচ এবং যদি বিক্রি না হয় সেটা ফিরিয়ে আনার জন্য কৃষকদের আয়ের দ্বিগুণ হচ্ছিল না, এবং আমাদের সরকার সেই উদ্দেশ্যে তার উৎপাদিত ফসল যাতে আয় দ্বিগুণ করার জন্য উৎপাদিত ফসলের নির্দিষ্ট দামের ব্যবস্থা করেছেন এই বিল মারফত। আচ্ছা আহমেদ, আপনি তো এই ব্যাপারে ক্লাইমেটিক চেঞ্জ বা আবহাওয়া নিয়ে আপনি গবেষণা করেন। এই যে মান্ডি সিস্টেমে যে উৎপাদন দ্বিগুণ করার জন্য বা উৎপাদনের দাম নির্ধারণ করার জন্য, সবজির দাম নির্ধারণ করার জন্য আপনারা কিভাবে তৈরি থাকেন? প্রতি বছর কিভাবে আপনার আবহাওয়ার পূর্বাভাস আপনারা নির্ধারণ করেন, জানিয়ে দেন কৃষকদের? আমার ভারত সরকার যে মৌসুম বিভাগ আছে, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, তো এখন থেকে একটা মানে প্রগ্রাম শুরু করেছে 1995-ৰ পৰা, গ্রামীণ কৃষি মৌসুম সেৱা। তো সেইটাৰ স্কিমটাৰ মেইন উদ্দেশ্যটা হৈছে কি, ক্ৰপ মানে টু মিনিমাইজ দ্য ক্ৰপ লছ, মিনছ ক্ৰপটোৰ যেটা লছ হয় সেটা আমি কেনেকৈ আমি লছটা মিনিমাইজ কৰিব। আমাৰ কৃষক ভাইসকলে যেটা খেতি কৰে, আমি জানো যে এটাৰ আগতে আমি একটা কথা ক'ব যে এগ্ৰিকালচাৰ যেটা টাৰ্ম আছে, এটা 5টা ৱৰ্ড আছে। আচ্ছা, প্ৰথমটা আছে কি আপোনাৰ ভূমি, মাটি, সইল, দুইটা আছে সিড, 3 নম্বৰটা আছে ওয়েদাৰ এণ্ড ক্লাইমেট, 4 নম্বৰটা আছে টেকনলজি, 5 নম্বৰটা আছে আমাৰ কৃষকসকল, লেবাৰ। তো এই 5টা ফেক্টৰ ওতপ্ৰোতভাৱে জড়িত আছে। তো ক্লাইমেট আৰু ওয়েদাৰৰ কাৰণে আমাৰ কৃষক, আমাৰ কৃষি খণ্ডত 10% আমাৰ ইল্ডটা ডিপেণ্ড কৰে, 10 to 12%। সো ওয়েদাৰ এণ্ড ক্লাইমেটৰ কাৰণে কি হয়, 10% আপোনাৰ ইল্ড ৰিডাকশ্যন হ'ব পাৰে আৰু ইনক্ৰিজ হ'ব পাৰে। সো সেইটাৰ জন্য মানে আমাৰ ভাৰত চৰকাৰৰ যে মৌসুম বিভাগ আছে, যে কেনেকৈ ধৰণে আমাৰ ইল্ডটা ইনক্ৰিজ কৰিব পাৰি, আৰু ডিফাৰেণ্ট যেটা এক্সট্ৰিম ইভেণ্ট আছে, আমি জানো যে আমাৰ ভাৰতবৰ্ষত মেইন এক্সট্ৰিম ইভেণ্টছ আপোনাৰ যিটো ফ্লাড একটা মেইন এক্সট্রিম ইভেন্ট হয়,
ড্রট হয়, তাৰপিছত সাইক্লন হয়, ধুমুহাৰ কাৰণে কি আমাৰ গোটেই আপোনাৰ হিউম্যান প্ৰপাৰ্টিজবিলাক ধ্বংস হৈ যায়। তো সেইটাৰ জন্য কেনেকৈ এই মানে ফেক্টৰবিলাকৰ বা কেনেকৈ আমি মানে লসটা মিনিমাইজ কৰিব পারবো। এখানে আমি বলতে চাইছি আসলে এই জিকেএমএস গ্রামীণ কৃষি মৌসুম সেবা, এই আমাদের সারা ভারতবর্ষে আইএমডি থ্রুতে, আইসিআর একটা নেটওয়ার্ক, আইএমডি এবং আইসিআর বিভিন্ন ইউনিভার্সিটির থ্রুতে কৃষি গ্রামীণ মৌসুম সেবার মারফতে কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ দেওয়া হয়। এই কৃষি পরামর্শ মারফত কোন সময় কোন বীজটা লাগাতে হবে, কোন ওয়েদার যদি আগামী 3 দিন বৃষ্টি থাকে তো কৃষকদের আগে থেকে জানানো হয় যে আগামী 3 দিন বৃষ্টি হতে পারে। এবং পদ্ধতিটা 3টে পদ্ধতি আছে, একটা শর্ট রেঞ্জ আছে, একটা মিডিয়াম রেঞ্জ আছে, একটা লং রেঞ্জ আছে ওয়েদার ফোরকাস্টিং। সেই শর্ট রেঞ্জে একদিনের ভেতরে কি আবহাওয়ার কি পরিবর্তন হবে সেটা বলা হয়। মিডিয়াম রেঞ্জে অন্ততপক্ষে 5 থেকে 10 দিনের মধ্যে আবহাওয়ার প্রকৃতি তার অনুপাতে চাষবাসে কি চেঞ্জ করতে হবে সেই পরামর্শে, আর লং টার্মে হলো পুরো একটা সিজনের মেনশন করা হয়। এই যে আবহাওয়ার পূর্বাভাসটা, এটা কন্ট্যাক্ট ফার্মিং এ কৃষকদের সহায়তা করবে। কিভাবে করবে? কোনো কর্পোরেটের সাথে যখন চুক্তি করবে যে কোনো একটা ফসল যখন লাগানো হবে আগামী মনসুমে তার প্রোডাকশনটা কি পরিমাণ আসতে পারে, সে আগে থেকে বেস প্রাইস ডিসাইড করে সে কর্পোরেটের সাথে চুক্তিবদ্ধ হতে পারবে। এইভাবে আবহাওয়ার যে গ্রামীণ কৃষি মৌসুম সেবা, এভাবে কন্ট্যাক্ট ফার্মিং করতে বিশেষভাবে উল্লেখ করা যায় যে এটা কন্ট্যাক্ট ফার্মিং এর জন্য বেস প্রাইস ডিসাইড করার জন্য খুবই প্রয়োজনীয় হয়ে পড়বে। এইটার আগে আমি একটা কথা বলি, যেটা জিকেএমএস একটা আছে, তো এইটার আন্ডার আমি কি করে প্রত্যেক টিউসডে আর ফ্রাইডে আমি একটা বুলেটিন বনাই। তো এই বুলেটিনটাত আপনার 3টা পার্ট থাকে। এটা ফার্স্ট পার্টটা আছে ওয়েদার ফরকাস্ট, তো আগামী 5 দিনে আপনার ওয়েদারটা কেনেকা থাকিব, রেইনফল আপনার মানে আপনার হালকা হবনে, খুব হালকা হব, মাঝারি হবনে, আপনার অতি বেশি হব, হেভি এক্সট্রিম হেভি হব। তো এগনে কি করা হয়, 5টা তাত আপনার 5 দিনের যেটা ওয়েদার ফরকাস্ট থাকিব, তাত রেইনফল থাকিব, আপনার তাপমাত্রা থাকিব, সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকিব, আর্দ্রতা থাকিব বায়ুমণ্ডলৰ, তো আপনার বতাহৰ স্পিড থাকিব, কিমান স্পিডত আহিব, কোনটো ডাইৰেকশ্যনৰ পৰা আহিব। আমি জানো যে বতাহৰ স্পিড বেছি থাকিলে আমি ফিল্ডত আমি কি কৰিব নোৱাৰিম, আমি কেমিকেল যেটা পেষ্টিসাইড আছে, ফার্টিলাইজার আছে, এটা ইউজ কৰিব নোৱাৰিম। তো এই প্রত্যেকটা ওয়েদারের প্যারামিটারসটা আপনার একটা চার্ট থাকে, একটা ডিটেলসে তাত মেনশন করা থাকে। তো আগামী 5 দিনের আমি আজকে বুলেটিন বনাইছে, তো নেক্সট কাল থেকে 5 দিনের ওয়েদারটা কেনেকা থাকিব, তো সেইটার উপর বেস করে ফরকাস্টের উপর বেস করে মানে এটা বলতে চাইছেন উনি যে অ্যাডভান্স যদি আগামী 3 দিন বৃষ্টি থাকে তো কৃষকদের জানিয়ে দেওয়া হয় আগামী 3 দিন আপনারা স্প্রেইং করবেন না, তাহলে পেস্টিসাইডের ওয়েস্ট হবে। কিংবা যদি হেভি উইন্ড থাকে, বেশি প্রবল, তাতেও যাতে পেস্টিসাইড এবং সার প্রয়োগ করবেন না, যাতে লস। বৃষ্টি থাকলে হতে পারে আপনি সার প্রয়োগ করলেন, 3 দিন ধুয়ে চলে গেল। তো সেই জন্য আমাদের জাতীয় সরকারের যে আসার পর থেকে পুরো আমাদের কৃষি ব্যবস্থায় আমূল পরিবর্তন করেছেন। কিভাবে করেছেন? যে ইউরিয়ার প্রয়োগ কমিয়েছেন, সেখানে 100% নিম কোটেড ইউরিয়া শুরু করেছেন, এবং কৃষি ক্ষেত্রে যাতে ইউরিয়ার ব্যবহার কম হয় তার জন্য নিম কোটেড ইউরিয়াকে প্রোৎসাহন দিচ্ছেন। এই বিলে এই সকল আধুনিক কৃষি ব্যবস্থা বিশেষভাবে উল্লেখনীয়। এছাড়াও এই কৃষি বিলে আমাদের ওয়েদার সার্ভিস, বিশেষ করে কন্ট্রাক্ট ফার্মিং এ বিশেষ হেল্প করবে। তো একটা কন্ট্রাক্ট ফার্মিং এর কথা যখন বলছেন, আমি আপনাকে ডক্টর চৌধুরীকে বলছি যে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে কি কর্পোরেট সেক্টরের যারা আসবেন কন্ট্রাক্ট ফার্মিং এর জন্য, ওদের কাছে কৃষকরা কি, যারা ছোট ছোট কৃষক, তারা কি শোষিত হবেন বা লাঞ্ছিত হবেন বা এদের লস হবে কি এই কন্ট্রাক্ট ফার্মিং এর জন্য? না, এটা একটা ভুল ধারণা আমিও শুনতে পেয়েছি। সেই অমূলক ধারণাটা হলো যে ওরা ভাবছে যে কর্পোরেটরা এলে কৃষকদের জমি নিয়ে নেবে, কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য দেবে না। এই ধারণাটাই অমূলক। কেননা যে এই আনে জমির বিক্রয়, ইজারা, মর্টগেজ দেওয়ার নিষিদ্ধ। সেই জন্য এই যে কর্পোরেটরা এলেই যে ওদের জমি নিয়ে নেবে, একটা সময় ছিল মানি ল্যান্ডার্সরা, ট্রেডার্সরা কি করত, এই লোন দিত, লোন দিয়ে অনেক সময় উৎপাদিত ফসল না পেলে সেই জমি সত্ত্ব নিয়ে নিত। সেই ব্যবস্থা আজকে নেই, এই ব্যবস্থায় নিষিদ্ধ করা হয়েছে। এবং কর্পোরেটের সাথে যে ধরুন একটা এক্সাম্পল, টমেটো, ম্যাকডোনাল্ডসের
পুরো বছরে লাগে 1000 টন টমেটো। যে ওই কন্ট্রাক্ট ফার্মিং এর মারফত যদি ম্যাকডোনাল্ড ছোট ছোট প্রান্তিক চাষিদের কাছে গিয়ে চুক্তিবদ্ধ হয় তাহলে অনেক বেশি সময় লস হবে। সেই জন্য আমাদের সরকার কি করেছে, ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের নিয়ে 10,000 ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন ক্রিয়েট করেছেন এবং এই ফার্মার্স অর্গানাইজেশনকে কর্পোরেটের সাথে বিজনেসের সমকক্ষ করে তুলতে চাইছেন এই বিল মারফত। সেই জন্য ফার্মার্স প্রান্তিক ক্ষুদ্র চাষিরা যে মার খাবেন সেই ধারণাটাই অমূলক। আচ্ছা, ধরুন মাঝপথে যদি কৃষক যদি চান যে তার জমিটা ফিরিয়ে নিতে, তখন কি তার লাভ মানে লস হবে বা তুমি ফাইন দিতে হবে বা কোনো সমস্যার সম্মুখীন হবে? এই বিলে উল্লেখ আছে যদি কোনো ফার্মারে চুক্তিবদ্ধ হওয়ার পর যে মনে হয় যে ওর উৎপাদিত ফসলের নির্দিষ্ট মান পাচ্ছেন না বা মূল্য পাচ্ছেন না, তখন যে কোনো সময় ফার্মার সেই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারে। তার জন্য তাকে কোনো ফাইন দিতে হবে না এবং দায়বদ্ধ নয়। কিন্তু যদি কোনো ট্রেডার্স বা কর্পোরেট ওনার এই চুক্তি ভঙ্গ করেন তার জন্য তার সহমত নিতে হবে কৃষকদের, এই আইনে সেই উল্লেখ আছে। আচ্ছা, কন্ট্রাক্ট ফার্মিং এর মধ্যে বলা হচ্ছে যে খুব লাভ হবে, হ্যাঁ, কৃষকরা খুব লাভবান হবেন। কারণ বাজারে যখন একটা রেট থাকবে, যদি রেটটা পড়ে যায় কিন্তু ওই কর্পোরেট সেক্টর তখন তাকে ওই রেটটাই দেবে। তো এতে কি ছোট ছোট কৃষকরা লাভবান হবে না আপনার মনে হয়? সাপোজ এক মিনিট উদাহরণ দিচ্ছি, বাজারে ধরুন টমেটো বিক্রি হচ্ছে 80 টাকা, কিন্তু যখন উৎপাদন হয়ে এলো তখন হয়তো বাজারে এটা 120 টাকা চলে গেল, তখন রেটটা কিভাবে নির্ধারণ করা হবে? কিন্তু ওই 80 টাকাতেই থাকবে না 120 টাকাতে যাবে? না, 80 টাকা তো ফার্মার পাবেনই, কিন্তু যদি মুনাফা বেশি হয়ে যায় সেই মুনাফার পার্সেন্টেজকে ফার্মারকে দিতে হবে, সেটাও এই আইনে উল্লেখ করা আছে। তো তারা কি এই কৃষকরা কি এই ফার্মিং, এই কন্ট্রাক্ট ফার্মিং এর জন্য তাদের যে আধুনিক পদ্ধতির চাষবাস এগুলো থেকে একটু দূরে চলে যাবেন না? এখন এটা দায়িত্ব পড়ে যাবে কর্পোরেট সেক্টরের উপর চাষ করার। কর্পোরেট সেক্টর যখনই তার চুক্তিবদ্ধ হয় তখন তার টেকনিক্যাল এক্সপার্ট গ্রুপ এবং ফাইন্যান্সিয়াল এক্সপার্ট গ্রুপ নিয়ে আসেন। ওরা যখন কন্ট্রাক্ট করে তার চাষবাস প্যাকেজ অফ প্র্যাকটিস কি হবে সেগুলো সেই চুক্তিতে উল্লেখ থাকে, যার ফলে ওই চুক্তি করার সময় যে মডার্ন ফার্মিং ব্যবস্থা প্রথমেই ওরা দেখে নেবে যে সয়েল টেস্টিং। সেই জন্য আমাদের সরকার শুরু থেকেই এই বিল আনার আগে থেকেই ওয়ার্ক করা শুরু করেছিল। সেই জন্য সারা ভারতবর্ষে 22.39 কোটি এখন পর্যন্ত সয়েল কার্ড কৃষকদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পেরেছে। সেই উদ্দেশ্যেই যে চুক্তি করার সময় সয়েলের প্রকৃতি বুঝেও ওরা কর্পোরেটরা চুক্তিবদ্ধ হবেন। কোন সয়েলে কি মাটিতে কি, আমরা উল্লেখ করেছি আবহাওয়া, সয়েলও একটা কম্পোনেন্ট। সেই জন্য কোন মাটিতে কোন ফসলটা মানে উৎপাদন করলে তার ফলন হবে এবং কোন আবহাওয়ায়, সেগুলো সব তার চুক্তির মধ্যে উল্লেখ থাকে। আচ্ছা, সেই কন্ট্রাক্ট ফার্মিং এ সেই কর্পোরেট সেক্টর আহমেদ বলতে পারবেন যে কি করে নির্ধারণ করা হয় যে আমার কতটুকু জমিতে কতটুকু চাষ হবে? আচ্ছা, তো এটা কন্ট্রাক্ট ফার্মিং যেটা আছে এইটার মানে একটা এগ্রিমেন্ট হয়, মানে তার বিলটার মেনশন করা আছে যে আপনার হারভেস্ট করার আগতে ফার্মার্স যেটা স্পন্সর থাকিব, স্পন্সরটা কোম্পানি হ'ব অবভিয়াসলি। তো কোম্পানি আৰু আপনার ফার্মার্সের মধ্যে একটা কন্ট্রাক্ট হয়, আপনার মানে একটা কন্ট্রাক্ট হয়। তো সেইটার মানে প্রাইসটা মানে সেইটার সময়তে নির্ধারিত হ'ব আপনার। তো যদি কিবা আপনার প্রাইসটা যদি মানে পিছত যদি বড়া কমা হয় তেতিয়া স্যারে অলরেডি কৈছে আপনার যে এটা কোম্পানি দিব বুলি কৈছে কমিশনটা। এটা মেইনলি ডিসাইড করা হয় মার্কেটের বিভিন্ন নাম এবং ইলেকট্রনিক ট্রেডিং এ কোন সিজনে কোন ক্রপটার বেস প্রাইস কত হবে আগে থেকেও ফোরকাস্ট হয়। সেই বেস প্রাইস কোনো একটা সিজনে, এই সিজনে ধরুন টমেটো হবে, টমেটোর উৎপাদন খুব উৎপাদন বেশি হবে, সেটা 3 মাস আগে থেকে এবং তার চেয়েও সিজন মনসুনের উপর ডিপেন্ড করে, মনসুনের প্রকৃতি বুঝেও চুক্তিবদ্ধ হয় ওরা। আচ্ছা, তো আর একটা অ্যাডভান্টেজ আছে কন্ট্রাক্ট ফার্মিং এটা সারা যে মনসুনের কথা। তো আমি জানি যে আমার ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, মনসুনের উপর ডিপেন্ডেন্ট হয়, রেইন ফেড মানে এগ্রিকালচার। কারণ আমার যেটা স্মল আর মার্জিনাল ফার্মার আছে তো ইরিগেশন ফেসিলিটিস না থাকে। তো এটার জন্য কি আছে যেটা কন্ট্রাক্ট ফার্মিংত এটা মেনশন আছে যে যেটা আপনার রিস্ক মানে রিস্কটো এটা কোম্পানি লৈ ল'ব। কারণ আমারতো এক্সট্রিম ইভেন্ট হয়ে থাকে, আপনার ফ্লাড হয়, ড্রট হয়, এটা যেটা লস হব সেটা কোম্পানি। আচ্ছা, সাপোজ 10,000 স্কয়ার কিলোমিটার নিল কন্ট্রাক্ট ফার্মিং এর জন্য, যদি এখানে ফ্লাডে নষ্ট হয়ে যায় বা খুব বেশি, তখন কি কর্পোরেট সেক্টর সেটা নিয়ে কোম্পানি সেটা বহন করবে, কৃষকদের কোনো লস হবে না? এটা কৃষকদের লস না হবে এটা। আচ্ছা, কোম্পানি এটা বহন করবে। আর এছাড়া সেচ ব্যবস্থায় কি করেছেন এই সরকার, শুরু থেকে জলের ব্যবহারটা মাইনর ইরিগেশন প্রক্রিয়াতে জলের ব্যবহার বাড়িয়ে দিয়েছেন, যার ফলে সেচ ব্যবস্থার খরচ 50% পর্যন্ত কমিয়ে নিয়ে এসেছেন।
আচ্ছা। এই বিলের ফলে ওই সকল সরকারের ডিসিশন যে পলিসিগুলো সেগুলো বিশেষভাবে উপকৃত হবেন ক্ষুদ্র চাষি এবং প্রান্তিক চাষিরা। আচ্ছা, এই বিলের সাথে জড়িয়ে রয়েছে এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট থেকে কিছু কিছু, যেমন আলু, পেঁয়াজ, জব, এই আরও কয়েকটা যে এডিবল অয়েল, সিডস, এগুলো বাদ দেওয়া হয়েছে। তো এই জন্য কি মনে হয় না যে যদি এগুলো বাদ দেওয়া হয় এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট থেকে, তাহলে কি হঠাৎ করে অ্যাভেলেবিলিটি কমে যাবে যখন দরকারের সময়, যখন দরকার? এটাতে প্রভিশন রাখা হয়েছে যে আগে কি ছিল, আগে ছিল একটা লিমিটেড স্টক করা, কিন্তু এই ব্যবস্থার ফলে আনলিমিটেড স্টক করা, যেমন বাজারে যখন বেশিরভাগ সময় দেখা যায় যে বিগত দিনগুলোতে দেখেছি আমরা, যখন পেঁয়াজের শর্টেজ হয়েছে তখন কি হয়, পেঁয়াজ স্টক না থাকার ফলে প্রাইস রাইজ হয়ে যায়। তো আনলিমিটেড হলে তখন যখন মানে বাজারে উৎপাদিত ফসল কমে যাবে তখন স্টক আমাদের সেই প্রাইসটাকে মেনটেন করার জন্য সুবিধাজনক অবস্থায় নিয়ে আসবে। এছাড়াও যে আমরা বিভিন্ন সময়ে যে প্রোডাক্ট বিভিন্ন জায়গায় বিক্রি করার ফলে বিভিন্ন আমাদের যে প্রান্তিক চাষিরা যে ফোর্সফুলি মান্ডিতে বিক্রি করতে হতো, তার থেকে যে মানে নির্দিষ্ট মানে তাদের খরচের চেয়ে কম দাম নির্ধারণ হতো, সেটা থেকে কৃষকরা বেঁচে যাবে। এই জন্য এই বিল বিশেষ করে চাষিদের উপকৃতই করবে। আচ্ছা, তো এই যে হোর্ডিংয়ের ব্যাপারটা বলা হচ্ছে যে একটু জড়ো করে রাখা, আগে সেটা আইন বিরুদ্ধ ছিল, একজন ব্যবসায়ী করতে পারবে না, কিন্তু এখন বলা হচ্ছে যে যুদ্ধ এবং ইমার্জেন্সির সময়ে শুধু করতে পারবে না, আনলে সবসময় একজন ব্যবসায়ী স্টোর করে রাখতে পারবে। সেটাই তো, সেটা বলছি। আর অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে কিছু কিছু জিনিস আছে, যেমন কোভিড পিরিয়ডের সময় আমাদের প্রচণ্ড সাপ্লাই কম ছিল, ডিমান্ড বেশি ছিল, যেমন মাস্ক, স্যানিটাইজার। তো সরকার এই সকল অত্যাবশ্যকীয় পণ্যের ওপর কন্ট্রোল থাকবে, এবং সেই কন্ট্রোল থাকলে কি হবে, বাজারকে স্টক যতই হোক না কেন, কিন্তু সরকার এই বিল মারফত অত্যাবশ্যকীয় পণ্য যাতে দাম বেশি না হয়, সবার যাতে রিচের মধ্যে থাকে, সেই ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এই যে এসেনশিয়াল কমোডিটিসের দাম আমরা দেখতে পাচ্ছি যে বাজারে একসময় কমে যায় আবার একসময় বেড়ে যায়, এটা কি কারণে হয়? এটা আপনার সাপ্লাইটা কমে গেলে এটা হয়। আপনার অনেক সময় ডিমান্ড যদি বেড়ে যায় আর সাপ্লাই যদি মানে প্রোডাকশন যদি কম হয়, তখন এই বাজারের মধ্যে একটা আর্টিফিশিয়াল একটা শর্টেজের ক্রিয়েট হয়। তখন যে স্টক যারা করে তারা আর্টিফিশিয়ালি দামটা বাড়িয়ে নিজেদের লাভটা দেখতে চান। এই বিল মারফত সেটা করার সম্ভাবনা কম। আচ্ছা, এখানে আমরা একটা কথা চলে আসছে, মিনিমাম সাপোর্ট প্রাইস, ন্যূনতম সমর্থন মূল্য, সহায়ক মূল্য। এই জন্য এটা বলতে আমরা কি বুঝি কৃষিক্ষেত্রে? আসলে ন্যূনতম সহায়ক মূল্যটা হলো কৃষক যখন তার ফসল উৎপাদন করে তার একটা নির্দিষ্ট খরচ আছে, সেই খরচটার 1.5 গুণ ধরে যদি কোনো ফসল 1000 টাকা হয়, তার সহায়ক মূল্য 1500 টাকা ধরা হয়। এবং এভাবে বিগত দিনে 2009 থেকে 2014 সময় টেনিয়র পিরিয়ডে প্রায় 1670 লক্ষ কোটি টন সরকার সহায়ক মূল্যে কিনেছিলেন। অথচ আমাদের এই সরকার আসার পর থেকে 2014 থেকে 19-এ 1870 লক্ষ কোটি টন সহায়ক মূল্যে কৃষকদের থেকে পণ্য তুলেছেন। তার জন্য প্রায় 4.34 লক্ষ কোটি টাকা লগ্নি করেছেন এই সরকার। স্বাভাবিকভাবে এই সরকার যে কৃষক বন্ধু, এই তাদের কর্মপন্থাতে এই স্ট্যাটিস্টিক্সে তার রিফ্লেকশন আসে। সেই জন্য সহায়ক মূল্য সরকার শুরু থেকে বলেছে মান্ডিও থাকবে, সহায়ক মূল্যও থাকবে, এবং এই বিলে যে কোনো ক্ষুদ্র চাষি যদি চায় যে মান্ডির বাইরে বিক্রি করবে, তার ইচ্ছামতো দামে বিক্রি করবে, সেই স্বাধীনতাও থাকবে। আচ্ছা, এই বিলের মাধ্যমে যে মিনিমাম সাপোর্ট প্রাইস, সেটা কিভাবে নির্ধারণ করা হবে? এই বিল ঠিক এক্স্যাক্টলি ওই কৃষকের পণ্য কি পরিমাণ খরচ হয়েছে তার খরচের 1.5 গুণ ধরে সহায়ক মূল্য স্থির করবে। সেটার জন্য একটা কমিটি আছে, সেই কমিটি সেটা অলরেডি রবি শস্যের জন্য সহায়ক মূল্য ঘোষণা হয়ে গেছে। আচ্ছা, এটা কি টিকে থাকবে? এই সহায়ক মূল্য মিনিমাম সাপোর্ট প্রাইস কি থাকবে নতুন বিলের অধীনে? অবশ্যই অবশ্যই। অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন সেটা থাকবে না। সেটা অমূলক ধারণা। প্রধানমন্ত্রী নিজে তার সাংবাদিক সম্মেলনে বলেছেন যে মান্ডিও থাকবে এবং সহায়ক মূল্যও থাকবে। এটাতে কোনো অমূলক চিন্তা করলে হবে না। কৃষকদের উদ্দেশ্যে এই বিল আনা হয়েছে, কৃষকদের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য সহায়ক মূল্যও থাকবে।
আচ্ছা, যে আমরা যে এই বিলের আওতায় যে ওয়ান নেশন ওয়ান মার্কেট, তো এই ব্যাপারে আপনি যদি আমাদের কৃষক ভাইদের বলেন যে কিভাবে এই বিলের মাধ্যমে ওয়ান নেশন ওয়ান মার্কেট। দেখুন, মান্ডি থাকার সময় কৃষকরা কি করতেন, কৃষকরা তাদের পণ্য বাধ্য হয়ে মান্ডিতে নিয়ে যেতে হতো। মান্ডিতে নিয়ে যাওয়ার ফলে কি হতো, 2 থেকে 3% কমিশন এজেন্টকে দিতে হতো বাধ্যতামূলক, এবং তাদের লাইসেন্সও করতে হতো। কিন্তু এই ব্যবস্থা হওয়ার ফলে কি হবে, একটা উদাহরণ হিসেবে বলছি, যে হিমাচলে যে আপেলটা তৈরি হচ্ছে সেই আপেলটা ও কিন্তু এই বিলের আগে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে বিক্রি করতে পারতো না। সেই জন্য এক স্টেট থেকে অন্য স্টেটে বিক্রি করা, কারণ এপিএমসি নিয়মটাই হলো স্টেটের অধীন, ওরা সেই হিসেবে ট্যাক্স দিতে হতো। সেই জন্য এই কেসে কি হবে, হিমাচলের চাষিও তার পণ্য একই দরে মহারাষ্ট্রে গিয়ে বিক্রি করতে পারবে। তার মিনিংটা হলো এক নেশন এক বাজার। আচ্ছা, তো এই যে ই ট্রেডিং ব্যবস্থা কি চালু থাকবে এই বিল চালু হওয়ার পর? অবশ্যই। ই নাম প্ল্যাটফর্ম আমাদের জাতীয় সরকার আসার পর থেকে প্রচলন করেছেন। এই ই নাম প্ল্যাটফর্ম, এই ই নাম প্ল্যাটফর্মে কি হবে, যে এক্সচেঞ্জে যে বেস ভ্যালুটা যে প্রিডিক্ট করবে এক্সচেঞ্জ ইলেকট্রনিক ট্রেডিং এর মারফত, সেই বেস ভ্যালু ধরেই আমাদের কন্ট্রাক্ট ফার্মিং এর কৃষকরা তাদের চুক্তিবদ্ধ হতে পারবেন। সেই জন্য ই নাম প্রথা চালু থাকবে, ইলেকট্রনিক ট্রেডিংও চালু থাকবে। আমাদের কৃষকদের জন্য কি কোনো ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে, যারা গ্রামে একদম ছোট ছোট কৃষক রয়েছে, যারা ই ট্রেডিং এর ব্যাপারে জানতে পারবে বা মানে ইলেকট্রনিক ব্যাপারে সিদ্ধহস্ত হতে পারবে? এখানেই আমার বিশেষ এই সরকারকে অনুরোধ থাকবে, যারা মানে ইলেকট্রনিক ফোরামে মানে অভ্যস্ত নয় তাদেরকে সচেতন করার জন্য বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে, এবং অ্যাওয়ারনেসের মারফত যে একটা স্ট্যাটিউটারি বডি গঠন করতে পারবে, যাতে তাদের কোনো পণ্যের যদি নির্দিষ্ট মূল্য না পায় এবং কোনো ডিসপুট যদি হয়ে থাকে, তার জন্য কিন্তু ব্যবস্থা আছে আইনে। সেটা হল এসডিএম ম্যাজিস্ট্রেট, এবং 30 দিনের মধ্যে তাদের ডিসপুট সলভ করতে হবে, এবং যদি কর্পোরেট কোনো গলতি করে থাকে সেই ম্যাজিস্ট্রেট তাকে ফাইনের ব্যবস্থা রাখা হয়েছে, এবং অ্যাকশনও নেবে, তার লাইসেন্স বাতিল করারও ব্যবস্থা। ঠিক আছে চৌধুরী, আমার শেষ প্রশ্ন করব, ধরুন এই নতুন বিল পাশ হওয়ার পর উত্তর পূর্বাঞ্চল বা বিশেষ করে আসামের কৃষকরা কিভাবে বেনিফিটেড হবেন? কারণ আসাম এবং উত্তর পূর্বাঞ্চলের মার্কেটটা ঠিক উত্তর ভারতের মতো নয়। দেখুন, এই বিলের বিশেষভাবে সুফল পাচ্ছিল এমএসপি এবং মান্ডি সিস্টেমে সবচেয়ে বেশি সুফল পাচ্ছিল কারা? পাঞ্জাব, হরিয়ানা এবং ওয়েস্টার্ন ইউপি। তো ওই চাষিরা বিশেষভাবে কিন্তু আমাদের উত্তর পূর্বাঞ্চলের কৃষকরা সহায়ক মূল্য এতদিন ধরে ভালো, মানে সব কৃষকরা যারা শিক্ষিত, যারা ফরওয়ার্ড ফার্মার, ওরা কিছু পরিমাণ সহায়ক মূল্য সহায়তা পাচ্ছিল। ক্ষুদ্র প্রান্তিক চাষিরা কি করত, ওরা ওদের প্রোডাক্ট ডাইরেক্ট ওদের ইচ্ছা মতো বাজারে বিক্রি করছে, যার ফলে যে হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে যে কৃষকদের যে পরিস্থিতি, মানে কৃষি পণ্যের বিক্রয়, সেই ব্যবস্থাটা আমাদের রিজনে না থাকার ফলে এই রিজন বিশেষ করে মেজরিটি এই 3টে জায়গা ছাড়া আর কোথাও থেকে এই বিলের বিরুদ্ধে কোনো কিছু বলা হয়নি, এবং কৃষকরা বিশেষ করে মহারাষ্ট্রের রাজু শেট্টি এই বিলের সমর্থনে কৃষকদের থেকে সমর্থন জানিয়েছেন। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। তো চাষি ভাইরা, আপনারা আজ শুনলেন যে নতুন কৃষি বিল সম্বন্ধে বিস্তারিত তথ্য জানলেন। আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন, এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে টার্গেট রয়েছে, যে লক্ষ্যমাত্রা রয়েছে 2022 সালের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করার, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সামিল হবেন। এবং আজকে এই আলোচনা অংশ নেওয়ার জন্য এই কৃষি বিজ্ঞানী ডক্টর চৌধুরী এবং ইজাফুল আহমেদ দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, এবং নমস্কার।